Thank you. So the topic we will be covering today is statement of cash flows. Now, when a company prepares a cash flow, they have two basic purposes. The first purpose is to give you to give a company's cash receipts and payments during the period. Mane is basically আপনাদের এই পিরিয়ডে সে ফর মান্থলি বেসিস হতে পারে বা কোয়ার্টারলি বেসিস হতে পারে, ওই বেসিসে আপনার যে ক্যাশ যে ক্যাশ রিসিটস বা ক্যাশ কতটুকু ক্যাশ পেয়েছেন, কতটুকু ক্যাশ আপনারা পেমেন্ট করেছেন, ওটার একটা সামারি ক্যাশ ফ্লো দেয়। নাও আপনারা তো বলতে পারেন যে স্যার we can get this information from cash book, but why do we need a cash flow statement? Well, in cash book আপনার জিনিসটা সেপারেটেড করা না, but in cash flow, in statement of cash flow আমরা আপনার যেটা সেকেন্ডারি অবজেক্ট হচ্ছে আপনার কতটুকু টাকা আপনি আপনার ফাইন্যান্সিং ইনভেস্ট করলেন, কতটুকু টাকা আপনি আপনার কোম্পানির অপারেশনে ইনভেস্ট করলেন, এবং কতটুকু টাকা আপনার কোম্পানির ইনভেস্টিংয়ে ইনভেস্ট করছেন। সে ফর এক্সাম্পল আপনি অ্যাসেট কিনেছেন, কতটুকু টাকা অ্যাসেট কিনেছেন, এই জিনিসটা ভাগ করে দেওয়া। বেসিক্যালি a cash flow statement is a reconciliation of your cash book. সো এখানে আপনার ইন ক্যাশ ফ্লো ওরা আপনাকে ভাগ করে দেয় যে আপনি আপনার কোম্পানি অপারেশনের কতটুকু চালিয়েছেন, দ্যাট ইজ ইউর অপারেটিং এক্সপেন্সেস, আপনার কতটুকু ইনভেস্ট করেছেন, হোয়াটস ইউর ইনভেস্টিং ইন দ্য কোম্পানি, অ্যান্ড হোয়াটস ইজ দ্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, হাউ ইউ আর ফাইন্যান্সিং ইউর কোম্পানি। Now, what does the statement of cash flow actually helps? আমি একটু আগে যে এক্সপ্লেনেশনটা দিলাম ওখানে আসলে বোঝা যায় যে ক্যাশ ফ্লো আপনার কীভাবে হেল্প করে to generate future cash flows. To generate future cash flows, you basically need the information from your past performance. আপনার পাস্টে আপনি কতটুকু ক্যাশ এসেছে, কোন সেক্টর থেকে, কোন পার্ট থেকে এসেছে, কোন খাত থেকে আপনার টাকাগুলো এসেছে, সেটা আপনাকে আসলে ডিটারমাইন করে আপনার ফিউচারে কতটুকু আসবে। ওখান থেকে আমরা একটা এস্টিমেটেড করতে পারি। ডিভিডেন্ডস অ্যান্ড মিড অব্লিগেশনস, এন্টিটিস অ্যাবিলিটি টু মে। এখন আপনি ডিভিডেন্ড যখন দিবেন, ডিভিডেন্ডের জন্য তো কোম্পানির কাছে ক্যাশ থাকতে হবে, রাইট? এখন আপনি মনে করেন অ্যানাউন্স করে দিলেন ডিভিডেন্ড দিব আমি 1 crore টাকা, কিন্তু আপনি আপনার ক্যাশ স্টেটমেন্টে দেখলেন যে আপনার কাছে আছেই অলমোস্ট 50 লাখ টাকা। তো আপনি এই 1 crore ডিভিডেন্ড কীভাবে পে করবেন? সেই ক্ষেত্রে the cash flow gives you a clear indication that you will be not able to pay any kind of dividend for this period. It also helps you to resist the difference between net income and net cash flow. Now, অনেকে চিন্তা করতে পারে যে net income is the money you have right now. No, that's not the fact. Net income is not the money that you have at this point. Net cash flow basically is the one that you have the money at this point. যে নেট ইনকাম কিন্তু আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আসবে, ওয়ারঅ্যাজ নেট ক্যাশ ফ্লো যেটা আসবে সেটা কিন্তু আপনার কাছে এখন কতটুকু টাকা আছে সেটা আপনাকে ইন্ডিকেট করবে নেট ক্যাশ ফ্লো। যে আমরা ব্যালেন্স শিটে একটা জিনিস দেখি, ব্যালেন্স শিটের একটা পার্ট থাকে কারেন্ট অ্যাসেটে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ হাউ মাচ মানি ইউ হ্যাভ অ্যাট দিস পয়েন্ট ফ্রম ক্যাশ। নাও ক্যাশ অ্যান্ড নন ক্যাশ ইনভেস্টিং ট্রানজ্যাকশনস, লাইক অনেকে একটু যখন আপনারা যারা সিনিয়র ম্যানেজমেন্ট থাকে তারা দে গেট আ লিটল কনফিউজ লুক এট দ্য ক্যাশ বুক। আমি আসলে এই মাসে কত টাকা, এই পিরিয়ডে আমি কত টাকা ইনভেস্ট করেছি ইন মাই অ্যাসেটস, ইন মাই ইনভেস্টিং, হাউ মাচ লোন আই হ্যাভ পেইড। সো ক্যাশ ফ্লো আপনাকে খুব ইজিলি এবং খুব সুন্দর করে এই জিনিসটার ব্রেকডাউন দেয়। নাও ক্যাশ ফ্লোতে 3 ধরনের ক্লাসিফিকেশনস থাকে, যেটা আমি একটু আগে বলছিলাম, অপারেটিং অ্যাক্টিভিটিস, investing activities and financing activities. Now in operating activities is all about the statement, is all about income statement transaction. Income statement transactions আমরা নেক্সট স্লাইড যখন যাব ওখানে আরও একটু সুন্দর করে ব্রেকডাউন দেওয়া আছে কোন কোন ট্রানজাকশনগুলো ইনকাম স্টেটমেন্ট ট্রানজাকশনস আমরা বলতে পারি। দ্য ইনভেস্টিং ইজ a change in investment and long term asset items. Now long term asset item যখন বলি, it's your fixed asset. ফিক্সড অ্যাসেটের যখনই কথা আসে তখনই আপনার বাট এনি কাইন্ড অফ অ্যাসেট যখনই আমি বলি তখনই আমি বলতে পারি যে এটা দ্যাটস ইউর ইনভেস্টিং, লাইক ওয়ার আর ইউ পুটিং দ্য মানি, লাইক ইউর অ্যাসেট ইজ ইউর ইনভেস্টিং, রাইট? You're buying your asset, the asset will generate a certain revenue, a certain income for you. So we can easily say that that's where you're investing your money in. The financing, আপনি টাকাটা পাচ্ছেন কোথা থেকে? Where are you getting the money from? Changing long-term liabilities and stockholders' equity. Asset is always the investing part. The financing is always where you putting the money in.
নাও আমরা যদি অপারেটিং অ্যাক্টিভিটিস দেখি, অপারেটিং অ্যাক্টিভিটিসে কী টাইপের আপনার ইনভেস্টমেন্ট, কী টাইপের ট্রানজ্যাকশনগুলো আমরা অপারেটিং এক্সপেন্স হিসেবে অপারেটিং ক্যাশ ফ্লো হিসেবে ধরতে পারি, ক্যাশ ইনফ্লোজ। নাও ওয়েন আই সে ইনফ্লোজ, দ্যাট মিনস যে টাকাটা কোন খাত থেকে টাকাগুলো আমার কোম্পানিতে আসছে, ইনফ্লো। সো ফ্রম ওয়ের দ্য মানি ইজ কামিং ফ্রম, নাও ফ্রম দ্য সেল অফ গুডস অর সার্ভিসেস। নাও এখন আপনি চিন্তা করবেন যে আপনি যখন গুডসগুলো সেল করছেন, এটা মাথায় রাখবেন যে ক্যাশ সেলস, ইটস নট ক্রেডিট সেলস, অলওয়েজ রিমেম্বার দিস। যে এখন আপনি মনে করেন আপনার কোম্পানির টোটাল সেলস হচ্ছে ফর এক্সাম্পল ইজ 1 crore টাকা, রাইট? ফর এক্সাম্পল ইয়োর টোটাল সেলস ইজ 1 crore টাকা। এই 1 crore টাকার মধ্যে আপনি 60 lakh you got it from cash, and the rest of the 40 lakh were credit, right? Now a cash flow te apni kintu you will only mention about the 60 lakh, you're not going to mention about the 40 lakh. 40 lakh কেন? কারণ না, কারণ আপনি এটা এখন ক্রেডিটে হয়েছেন, এটা আপনার এখন ক্রেডিটে আছে, ইউ হ্যাভেন্ট রিসিভ দ্য ক্যাশ। এটাই মাথায় রাখবেন, ক্যাশ ফ্লোতে শুধু ওই ট্রানজ্যাকশনগুলোই আসবে যেগুলো আপনি ক্যাশে রিসিভ করেছেন, যে টাকাটা আপনি রিসিভ করেছেন সেটাই ক্যাশ ফ্লোতে আসে। যদি কিছু বাকি থাকে সেটা আপনার ক্যাশ ফ্লোতে আসবে না। ওকে, দেন আরেকটা আসে, দেন অ্যানাদার ট্রানজ্যাকশন দ্যাট কামস ইন ইজ ইয়োর ফ্রম রিটার্ন অফ লোনস অ্যান্ড ইকুইটি অন ইনভেস্টমেন্টস। নাও কিছু কোম্পানি আছে, আমরা আই অলওয়েজ মেনশন দ্যাট দিস কোর্স ইজ ফর দ্য পাবলিক লিমিটেড কোম্পানিজ। দ্য পাবলিক লিমিটেড কোম্পানিজ ইউজুয়ালি ওরা করে কি, যে আপনার লোন দিতে পারে অন্য ফার্মকে বা অন্য সেক্টরকে, ওরা বা ওদের কিছু ওরা মাদার কোম্পানি থাকে, মাদার কোম্পানি সাবসিডারি কোম্পানিকে লোন দিতে পারে। সো সেই লোনটা যখন ফেরত আসে, বাট সেই টাকাটা যখন দেওয়া হয় বা ইন্টারেস্ট বা যেটাই দেওয়া হয়, ইকুইটি যেটাই দেওয়া হয়, সেই টাকাটা যখন আসে সেটা আমি অপারেটিং অ্যাক্টিভিটিস আমি দিব। যত ইনকাম স্টেটমেন্টে যেসব টাকা আপনি রিসিভ করছেন ইনকাম স্টেটমেন্টে, সেগুলো আপনি দেবেন অপারেটিংয়ে, এবং যেসব টাকা আপনি এক্সপেন্সেস বেসিক টু বি মোর প্রেসাইজ, যখন এক্সপেন্সেসগুলো হবে সেটা কিন্তু আপনার যাবে ক্যাশ ফ্লোতে। নাও সাপ্লাইজ ফর ইনভেন্টরি টু এমপ্লয় সার্ভিস টু সাপ্লায়ার্স ফর ইনভেন্টরি। নাও সাপ্লাইজ ফর ইনভেন্টরি আপনি বলতে পারেন স্যার ইনভেন্টরি তো আপনার কারেন্ট অ্যাসেট, বাট এখানে আসে কেন, কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ডের জন্য আপনার অপারেটিং এক্সপেন্সে আসবে, আর এটা আপনার কারেন্ট অ্যাসেট। আপনার আপনি বলতে পারেন যে এমপ্লয়িজ যে স্যালারিটা দেন, তারপর যে ইন্টারেস্টটা পে, নট দ্য ইন্টারেস্টটা পে করলেন, সেখানে আপনি বলতে পারেন। দেন দ্য আদার এক্সপেন্সেস সে অ্যাডভার্টাইজিং, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, এগুলো আপনি সব এখানে বলতে পারেন। তারপর যে গভর্নমেন্ট যে ট্যাক্সেসগুলো দেবেন, দ্যাটস অলসো ইয়োর অপারেটিং এক্সপেন্সেস। ইনভেস্টিং, ওয়েন আই সে ইনভেস্টিং, আমার টাকাগুলো আমি কোথায় দিচ্ছি, আমি যে টাকাগুলো পাচ্ছি আমি আসলে কোথায় টাকাগুলো দিয়ে আমার রেভিনিউ জেনারেট করবো। নাও ইনফ্লোজ যখন আমি বলি, আমরা মাঝে মাঝে আমরা সবসময় দেখি যে উই সেল সার্টেন অ্যাসেটস, রাইট? না, আমরা যখন এই অ্যাসেটটা সেল করি, আমরা ইনকাম স্টেটমেন্ট কিন্তু গেইন হিসেবে দেখাই, রাইট? আপনি কিন্তু গেইন হিসেবে এখানে ওই গেইনটা কিন্তু দেখাবেন, যেই টাকাতে আপনি সেল করেছেন, সে আপনার একটা কার আছে বা আপনার একটা ভ্যান আছে, ওকে? আপনি অ্যাসেটটা বিক্রি করলেন 1 লাখ টাকায়, ওকে? 1 লাখ টাকায় আপনি কিন্তু এই 1 লাখ টাকাটাই এখানে সেল হিসাবে দেখাবেন। ইউ ডোন্ট শো দ্য গেইন, ওকে? 1 লাখ টাকা মানে 1 লাখ টাকাটাই আপনি এখানে দেখাবেন। সেম অ্যাজ দ্য উইথ দ্য ইকুইপমেন্ট, উইথ দ্য প্ল্যান্ট, আপনি যদি বিক্রি করে থাকেন। তারপর আমি যেটা বললাম যে কালেকশন অফ প্রিন্সিপাল, একটু আগে একটা জিনিস বললাম যে আপনি যে যদি লোন দিয়ে থাকেন কোনো সাবসিডিয়ারি কোম্পানিকে বা কোনো আদার কোম্পানিজকে, আপনি যদি লোন দিয়ে থাকেন, লোনের ইন্টারেস্টটা যাবে আপনার অপারেটিংয়ে। অলওয়েজ রিমেম্বার, ইন্টারেস্ট অলওয়েজ গোজ টু দ্য ইনকাম স্টেটমেন্ট। অপারেটিং ওখানে যাবে ইন্টারেস্টটা, যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সেটা যাবে আপনার ইনভেস্টিংয়ে। এখন মনে করেন আপনি একটা কোম্পানিকে, আপনার কোম্পানির লাগে ABC, ওকে? আপনি লোন দিয়েছেন DEFকে, রাইট? লোনটা দিয়েছিলেন আপনি, সে লোনের অ্যামাউন্ট ছিল আপনার ফর এক্সাম্পল 10 লাখ, ওকে? 10 লাখে 10% ইন্টারেস্ট ছিল, আপনার ইন্টারেস্ট ছিল 1 লাখ, ওকে? এই 1 লাখটা যেটা ইন্টারেস্ট, সেটা যাবে আপনার অপারেটিংয়ে। আর যে 10 লাখটা আছে সেটা যাবে আপনার ইনভেস্টিংয়ে।
ওকে, ভেরি বেসিক। নাও আপনি যখন জিনিসটা সেল করেন, আপনি যখন আপনার অ্যাসেটগুলো সেল করেন তখন আপনার যায় ক্যাশ ইনফ্লোতে, এবং আপনি যখন অ্যাসেটগুলো পারচেজ করবেন সেগুলো যাবে আপনার ক্যাশ আউটফ্লোতে। এখন মনে করেন আপনি কিনলেন যে প্রপার্টি, প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট কিছু কিনলেন, সেটা যাবে আপনার ক্যাশ আউটফ্লোতে, রাইট? আর যদি কিছু কিনে থাকেন তাহলে যেটা যাবে ক্যাশ ইনফ্লোতে। সেম অ্যাজ আপনি যদি লোন নেন, লোনগুলো পেমেন্ট করেন টু মেক লোনস টু দ্য আদার এন্টিটিস, তখন আপনার ক্যাশ আউটফ্লো যাবে। সে ফর এক্সাম্পল আপনি যখন 10 লাখ টাকাটা দিয়ে দিলেন, মানে লোনটা আপনি কাউকে হ্যান্ড ওভার করছেন, আপনি এখন আর লোনটা ফেরত দিচ্ছেন না। এখন এই 10 লাখ টাকাটা আপনি যখন দিয়েছেন তখন কিন্তু এই টাকা আউটফ্লোতে থাকবে, রাইট? Now when I talk about ফাইন্যান্সিংয়ে আপনার যেগুলো আসবে সেটা হচ্ছে আপনার, সে ফর এক্সাম্পল আপনি ক্যাশ ইনফ্লো ফ্রম সেল অফ ইকুইটি সিকিউরিটিজ। এখন আপনি মনে করেন যে ABC DEF এর কিছু স্টক ওরা ধরে আছে, হ্যাঁ, সে 10 লাখ টাকার একটা স্টক ওরা ABC CDF এর একটা স্টক ওরা কিনে রেখেছে, হ্যাঁ। এখন আপনি ওই স্টকটা সেল করলেন, রাইট? ওই স্টকটা যখন সেল করবেন ওইটার প্রিন্সিপাল অ্যামাউন্টটা উইল গো টু দ্য ফাইন্যান্সিং, সেম অ্যাজ দ্য ইস্যুয়েন্স অফ ডেট। এখন আপনি একটা লোন নিলেন, লোনটা যখন আপনাকে দিবে ব্যাংক, আপনি টাকা পেলেন না, সো সেই মনে করেন 10 লাখ টাকা, এখন আপনি ওই লোনটা পেলেন ব্যাংকের থেকে, সো আপনার ফাইন্যান্সিংয়ে 10 লাখ টাকা আপনি ইনফ্লো হিসেবে দেখাবেন। সেম অ্যাজ যখন আপনি পে করবেন, ডিভিডেন্ড যে আমরা পেমেন্ট দেখাই ওগুলো, এবং যখন লং টার্ম লোন আপনি রিপেমেন্ট করবেন সেটাকে আপনি আউটফ্লো হিসেবে দেখাতে পারেন, ফাইন্যান্সিংয়ে দেখাবেন সেটা। Now the basic recommended by FASB for the statement of cash flow is actually cash and cash equivalence. Now cash equivalence, what is cash equivalence? Cash equivalence is something short run যেগুলো আপনি you can turn into cash easily, your stock. এখন আপনার যে র ম্যাটেরিয়াল স্টক সেটাকে আপনি 10 বছর 5 বছর ধরে রাখবেন না, আপনি তো র ম্যাটেরিয়ালসের স্টকগুলো আপনার যতই লং টার্ম আইটেম হোক, আপনি কিন্তু ওগুলো চেষ্টা করবেন যে ওই স্টকগুলো সেল করে ইউ মেক ইট অ্যাজ আ ক্যাশ, রাইট? তাড়াতাড়িগুলো সেল করতে চাইবে যে নতুন স্টক ঢুকাবো, পুরান স্টকগুলো বের করে নতুন স্টক দিয়ে আমি জিনিসটা সেল করার চেষ্টা করবো। What cash equivalent means? Readily convertible to known amount of cash so near the maturity that there are insignificant risk of change in value. যেমন কারণ 3 মাস থেকে 6 মাসের মধ্যে কিছু আপনি সেল করবেন বা কিছু একটা সিকিউরিটিজ আপনি সেল করবেন, তখন আমি বলতে পারি ওইটা ক্যাশ ইকুইভ্যালেন্স। যখন আপনার কোম্পানিরা এটা চালু থাকে কোম্পানিগুলোর, আপনি এই প্যাটার্নটা উই ইউজুয়ালি নোটিস ইন দ্য কোম্পানিজ, রাইট? যখন কোনো কোম্পানি একদম ফার্স্টে, আপনারা আই গেস মার্কেটিং বা ম্যানেজমেন্টে পড়ে থাকতে পারেন এই ফ্রেজটা, ক্যাশ ফ্লো, দ্য ইন্ট্রোডাক্টরি গ্রোথ, ম্যাচুরিটি অ্যান্ড ডিক্লাইন। এই সেক্টরে যখন থাকে, যখন কোম্পানি জাস্ট স্টার্ট হয় তখন কিন্তু কোম্পানির অপারেটিং এক্সপেন্স অনেক থাকে, অনেক ধরনের অপারেটিং এক্সপেন্স একসাথে আসে, ফাইন্যান্সিংয়ের একটা হিসাব থাকে, কারণ তখন আপনার কোম্পানি শুধু ফাইন্যান্স করতে থাকে, ইনভেস্টমেন্ট সব ঊর্ধ্বমুখী থাকে, রাইট? ইটস অল আপওয়ার্ড স্লোপিং। বাট অ্যাজ কোম্পানি গোজ ইন এ ম্যাচুরিটি লেভেল, তখন কিন্তু কোম্পানির আস্তে আস্তে আপনার অপারেটিং এক্সপেন্সটা কমতে থাকে, অপারেটিং এক্সপেন্স আস্তে আস্তে ডিক্লাইন হতে থাকে। ম্যাচুরিটি পর্যন্ত আপওয়ার্ড স্লোপিং থাকে, ম্যাচুরিটি যখন থাকবে তখন আস্তে আস্তে ডাউনওয়ার্ড স্লোপিং চলে যায়, সেম অ্যাজ ইনভেস্টিং। সো ইনভেস্টিং অ্যান্ড অপারেটিং ইজ প্যারালাল টু ইচ আদার, whereas ফাইন্যান্সিং ওকে একটু ডাউনওয়ার্ড স্লোপিং যাবে অ্যাজ ইউর গ্রোথ প্রোগ্রেসেস। না, ফাইন্যান্সিংয়ে গ্রোথ কম হতে থাকে কেন? কারণ সেই মুহূর্তে আপনার অলরেডি টাকা হতে থাকে, তখন আপনার রিটেন আর্নিংস থেকে আপনি টাকাটা ইনভেস্ট করতে পারেন। নাও ক্যাশ ফ্লো আমরা যখন দেখি, ক্যাশ ফ্লোতে অপারেটিং এবং ইনভেস্টিংয়ে দুইভাবে আপনি করবেন। ফাইন্যান্সিং ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, ফাইন্যান্স ইজ ভেরি বেসিক, সেম ওয়েতে যায়। But operating and investing it, there is two methods you can easily follow. Company usually follow direct and indirect. Personally, I like the direct method. Indirect is a little complicated. You have to do a lot of T accounts, journals করতে হবে, ওগুলো করে আপনি direct method করতে পারেন, অথবা indirect method আছে। I will show you both of them. Now, if you look into this format, first you look into the net income. আপনার net income কত ছিল? দেন আমরা রিকনসাইল করি, যে আমরা যখন ম্যাথসে যাবো তখন আপনারা দেখতে পারবেন যে দেয়ার আর সাম অফ দ্য অ্যাডজাস্টমেন্টস উই নিড টু ডু উইথ ইয়োর নেট ইনকাম উইথ অপারেটিং এক্সপেন্স, লাইক সে ফর এক্সাম্পল ডেপ্রিসিয়েশন, দেন ইয়োর অ্যামোটাইজেশন, এগুলো আপনার নন ক্যাশ এক্সপেন্স। তো ওগুলোর সাথে
নেট ইনকামটা একটু অ্যাডজাস্ট করতে হয়। ওইটা আমরা একটু যখন ম্যাথসে যাবো তখন দেখা যাবে। এবং এটার সাথে আপনি অ্যাড করে দিবেন নেট ইনকাম, দেন ক্যাশ ইনফ্লো আউটফ্লো মাইনাস করে ইনভেস্টিংয়ের ইনকাম। ভেরি বেসিক, আমরা ম্যাথসে চলে যাই ডিরেক্ট, তাহলে ওইটা বুঝতে একটু ইজি হবে। আমরা যখন ক্যাশ ফ্লোটা বানাই আমরা তিনখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করি। ফার্স্ট ইজ ইয়োর ব্যালেন্স শিট, কম্পারেটিভ ব্যালেন্স শিট, রাইট? আপনার ব্যালেন্স শিটে আপনি দেখবেন আপনার ইনভেস্টমেন্টে আপনার হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ ইন ইউর অ্যাসেট। যদি চেঞ্জ আপনার মনে করেন 2012-এ, কম্পারেটিভ যখন বলে আপনার কিন্তু 2 বছরেরটা কম্পেয়ার করতে হবে, ওকে? 2011 অথবা 2012, রাইট? 2012, মাস্ট বি 2012। আপনি যখন 2012-এ যাবেন, সে আপনার ফিক্সড অ্যাসেট 2011-এ ছিল আপনার 1 লাখ, রাইট? অ্যান্ড 2012-এ সেটা বেড়ে আসলো আপনার 1,50,000. What does that mean? That means that there was a change in fixed asset. There was an increase of 50,000 টাকা in your fixed asset. তার মানে আপনি এই 50,000 টাকা দিয়ে ফিক্সড অ্যাসেটটা কিনেছেন। এখন দেখা বিষয় যে আপনি এটা কীভাবে করেছেন। এখন 50,000 টাকায় কিনেছেন নাকি 1 লাখ টাকা বিক্রি করে আরও 50,000 টাকা কিছু একটা কিনছেন, 1.5 লাখ টাকা বিক্রি করে 50,000 কিছু কিনছেন, ওইটা আমাদের দেখতে হবে। ইনকাম স্টেটমেন্ট যেটা বললাম, ট্রানজ্যাকশন ডেটা সেম অ্যাজ। 3টা স্টেপ থাকে, লেটস গো স্ট্রেট টু দ্য ম্যাথস, আসলে বুঝতে একটু ইজি হবে। Now, the tax consultant started their company at 1st January 2012 with an issued share of 6,000 shares at par value, 6,000 cash. তার মানে কোম্পানি মাত্র স্টার্ট হলো 60,000 শেয়ার্স দিয়ে, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে আপনার $1 করে। সো দ্যাট মিনস যে টোটাল শেয়ার আপনার পেইড আপ ক্যাপিটাল হবে $60,000, রাইট? $60,000 আপনার পেইড আপ ক্যাপিটাল হবে। The company rented its office space, furniture and equipment and performed tax consulting services through the first year. Okay, no worries about this. Now, if I go straight to the maths, now আপনি ম্যাথসে দেখেন যেহেতু তারা ফার্স্ট ইয়ার, January 1st আপনারা কোনো ট্রানজ্যাকশন দেখবেন না। There was no change in the transaction in the very first year, right? But end of the year আমরা দেখতে পারি যে ক্যাশ 49,000 আগে ছিল, মানে যখন শুরু করেছে তখন তো ক্যাশ ছিল না। That means cash will increase to 49,000, right? Cash হয়েছে at the end of the year. Account receivable আমি বলতে পারি 36, যেটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি সব ইনক্রিজই হয়েছে। আর এখানে আমরা বলতে পারি, একটু এখানে খেয়াল করবেন যে রেভিনিউ ছিল 125,000। এখন আমি যদি বলি রেভিনিউ 125,000 ছিল, আমি কি পুরোটা ক্যাশে রিসিভ করেছি? পুরোটা ক্যাশে রিসিভ করার কথা না। বিকজ ওয়াই? বিকজ আমার অ্যাকাউন্টস রিসিভেবল আছে। দ্যাট মিনস এই 1,25,000-এর মধ্যে আমার $36,000 আমি এখনও পাইনি। অ্যাপ্রক্সিমেটলি আমার সাম 88,000 মোস্ট প্রবাবলি আমার এখনও ডিউজ, 88 বা 89 সামথিং এখনও ডিউজ আছে, রাইট? আমরা ওইটা ইনডিরেক্ট মেথড যখন করব তখন আমরা এই জিনিসটা দেখব। নাও অ্যাজ আই টোল ইউ, লাইক ইনক্রিজ হলো এগুলা। স্টেপ 1 আমরা যে স্টেপ 1 যেটা হলো যে আমরা দেখলাম যে হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ, রাইট? স্টেপ 1 ছিল ডিটারমাইন চেঞ্জ ইন ক্যাশ, 49,000 ইনক্রিজ, 36,000 ইনক্রিজ। দ্যাট মিনস যে আমার ক্যাশ 49,000 টাকা ইনক্রিজ হয়েছে, আমার কিছু there was certain transaction that happened. Now, step number 2, determine net cash flow from the operating activities. Now, আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস দেখবো যে আসলে কত টাকা আমরা পেয়েছি, কত টাকা আমরা লুজ করেছি, বা কত টাকা আমরা ক্যাশ আউটফ্লো হয়েছে from operating activities. Now, in this one, আমি কিন্তু ইজিলি বলতে পারি যে earned revenue and incurred expense আপনার আসে ইকুয়ালস টু ইয়োর নেট ইনকাম, রাইট? কিন্তু এখন কিছু আছে নন ক্যাশ রেভিনিউ, যেটা আমি বললাম অ্যাকাউন্ট রিসিভেবল, কিন্তু আপনার নন ক্যাশ রেভিনিউ। ইউ শুড এলিমিনেট দ্য নন ক্যাশ এক্সপেন্সেস, লাইক আপনার ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন বা কিছু আপনার পেয়েবল আছে, সেগুলো তো আপনি ক্যাশে পে করেননি, আপনার এখনও বাকি আছে, যেগুলো বাকি থাকে সেগুলো। নাও আমরা এখন যদি এখানে চলে যাই অপারেটিং এক্সপেন্সে, নাও ক্যাশ কালেক্টেড ফ্রম রেভিনিউজ 89,000, কীভাবে আসলো 89,000? আই এম শিওর এটা আপনারা বুঝবেন না 89,000টা কীভাবে আসলো। আমি নেক্সটটাতে চলে যাই, কারণ আমার রেভিনিউ কিন্তু ছিল 125,000, রাইট? আমার রেভিনিউ যদি আমি দেখি, আমার রেভিনিউ কিন্তু ছিল এখানে 125,000, রাইট?
revenue was $125,000. And our account receivable at the end of the year, was 36,000, right? তার মানে আমি কত টাকা আপনার অ্যাজ আ ক্যাশ রিসিভ করেছি সেটা আমি যখন টি অ্যাকাউন্টটা করব তখন আমি বের করে ফেলতে পারবো। আপনার অ্যাকাউন্ট রিসিভেবল যদি ফর্ম টি অ্যাকাউন্টে দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল আমার ব্যালেন্সের এন্ডে ছিল, ফার্স্টে কিন্তু আমার ব্যালেন্স ছিল 0, তার মানে বছরের শুরুতে আমার কিছু ছিল না, কাট রাইট। ব্যালেন্স সিডি মানে বছরের শেষে আমার ছিল 36,000, রাইট। নাও 36,000 যদি আমার থাকে, আমি রেভিনিউ আর্ন কত করেছিলাম আপনার এক্সকিউজ মি, রেভিনিউ আর্ন করেছিলাম আপনার 125,000, রাইট। আমার রেভিনিউ ছিল আপনার 125,000। সো রেভিনিউ যদি আমার থাকে আপনার রেভিনিউ 125,000, রাইট। সো আমার ডিফারেন্সটা যেটা আসবে সেটা হচ্ছে 89,000। 89,000 আমি ক্যাশ পেয়েছি, রাইট। সো আমি 125,000 ক্লোজ, 125,000 ক্লোজ। আমি বলতে পারি আমার ব্যালেন্স সিট, ব্যালেন্স বিডি ফর দ্য নেক্সট পিরিয়ড 36,000. This was the amount that I received from the customers, right? যে আমার ক্যাশ আমি 89,000 টাকা দিই। নাও ক্যাশ পেমেন্ট ফর এক্সপেন্সেস 80,000 কীভাবে আসলো? আপনারা যদি দেখে থাকেন আমার অ্যাকাউন্টস পেয়েবল একটা ব্যালেন্স ছিল, অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু আমার ছিল এখানে 5,000, রাইট। অ্যাকাউন্টস পেয়েবল ছিল আমার কত আপনার 5,000। যখন অ্যাকাউন্টস পেয়েবল আপনার থাকবে তখনই বুঝতে হবে যে সব কিছু যে এক্সপেন্সগুলো হচ্ছে, অপারেটিং এক্সপেন্সগুলো সবগুলো আমি পে করি নেই, কিছু টাকা আমার এখনও বাকি আছে। অপারেটিং এক্সপেন্স আমার কত ছিল 85,000, দ্যাট মিনস আমি 80,000 টাকা পে করেছি অ্যাজ আ এক্সপেন্সেস। ক্যাশ এক্সপেন্স আমি 80,000 টাকা পে করেছি। কীভাবে আসলো? আমি আবার যদি টি অ্যাকাউন্টে চলে যাই, this is where আপনার অ্যাকাউন্টস পেয়েবলে ফার্স্ট অবভিয়াসলি ইটস আ লাইবিলিটি অ্যাকাউন্ট, আপনি আপনি ক্রেডিট সাইডে ব্যালেন্স লিখবেন। আপনাদের এন্ডিং ব্যালেন্স ছিল 5,000, যেটা এখানে থাকবে ব্যালেন্স সিডি 5,000 হলে when you subtract it you get the payments, যে আপনার কত আসে 80,000 টাকা আমি অ্যাজ আ ক্যাশ এক্সপেন্স পে করেছিলাম, রাইট। when you subtract it you get it. Now interest payable আপনার কিছু ছিল না অলদো, বাট আপনি ইন্টারেস্ট এক্সপেন্স পে করেছেন। সো আপনার 6,000 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স ছিল ডিরেক্ট ফ্রম দ্য কোয়েশ্চেন। আপনি যদি এগুলো প্লাস মাইনাস করেন তখন আপনি দেখতে পাবেন আপনার কোথায় গেল আপনার টোটাল যে টাকা আপনি অপারেটিং এক্সপেন্সে আছে যে প্রোভাইডেড বাই ওয়াজ 3,000 টাকা, যে ব্যালেন্সটা আপনার $3,000 আসে, যে আপনার এখন হোল্ড করেন অ্যাজ এ। Now that was direct method. Okay, direct methodটা একটু কমপ্লিকেটেড থাকে, ওখানে আপনার টি অ্যাকাউন্ট করতে হয়। বাট ইফ আই গো টু দ্য ইনডিরেক্ট মেথড, দিস ওয়াজ দ্য ডিরেক্ট মেথড। আমি যখন ইনডিরেক্ট মেথডে যাই, ইনডিরেক্ট মেথডটা আরেকটু স্ট্রেট ফরওয়ার্ড এবং আরেকটু ইজি। এখানে আপনার টি অ্যাকাউন্ট কিছু করতে হবে না, সিম্পলি একটা ইজি করে দিই আমি। সিম্পলি কী করবেন, যে আপনার নেট ইনকাম ছিল আপনার 34,000। আমি যদি ফার্স্টে চলে যাই স্লাইডের, নেট ইনকাম was 34,000, রাইট। নেট ইনকাম আপনার ছিল 34,000। নাও এখানে আপনি দেখবেন যে আপনাদের কোনো ডেপ্রিসিয়েশন আছে নাকি। মোস্ট প্রবলি এখানে কোনো ডেপ্রিসিয়েশন নাই, অ্যাজ আই ক্যান সি।
যেহেতু কোনো ডেপ্রিসিয়েশন ছিল না, আপনি এখন দেখবেন যে আপনার কারেন্ট অ্যাসেটে আমরা ডিরেক্ট চলে যাব এখানে। ওকে, কারেন্ট অ্যাসেটে ডিরেক্ট চলে যাব। কারেন্ট অ্যাসেটে গিয়ে দেখবো যে হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ ইন ইয়োর অ্যাকাউন্টস রিসিভেবল। আপনার অ্যাকাউন্টস রিসিভেবলে চেঞ্জ কত ছিল? আপনার 36,000 টাকা ইনক্রিজ হয়েছে, রাইট? না, অ্যাকাউন্টস রিসিভেবলে আপনার যখন 36,000 টাকা ইনক্রিজ হয়েছে, অলওয়েজ রিমেম্বার, যদি অ্যাসেট ইনক্রিজ করে, ইফ দ্য অ্যাসেট ইনক্রিজেস, অ্যাসেট যদি ইনক্রিজ করে, দ্যাট মিনস ক্যাশ ফ্লোতে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট করবে। কেন নেগেটিভ ইম্প্যাক্ট করবে? কারণ আপনি অ্যাসেটটা কী দিয়ে কিনেছেন? আপনি ক্যাশ দিয়ে কিনেছেন, রাইট? সো ক্যাশটা যখন আপনি পে করবেন তখন আপনার নেগেটিভ ইম্প্যাক্ট করবে। বা যদি ডিক্রিজ করে অ্যাসেট, তখন আপনার পজিটিভ ইম্প্যাক্ট করবে। ডিক্রিজ করার মানে আপনি সেল করেছেন অ্যাসেটটা, সো আপনার এখানে ক্যাশটা বেড়ে যাবে। নাও আমি যখন এটা বলি যে ইনক্রিজ ইন, তাহলে বললাম ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল ওয়াজ 36,000। 36,000। নাও সেম অ্যাজ ভাইস ভার্সা, আপনার অ্যাকাউন্টস পেয়েবলে দেখবেন, অ্যাকাউন্টস পেয়েবল আপনি যখন ইনক্রিজ হয়, ইটস দ্য অপোজিট টু ইয়োর অ্যাকাউন্টস পেয়েবল। আপনার ইনক্রিজ হয়েছে কত? ইয়োর 5,000 টাকা, রাইট? $5,000 ইনক্রিজ হয়েছে, $5,000 ইনক্রিজ হয়েছে। তো আপনার নেট ফ্লো কত? নেট ক্যাশ ফ্লো কত ছিল? -2,000 প্লাস 5,000 মাইনাস প্লাস 3,000, রাইট? প্লাস 3,000 আপনার নেট ইনক্রিজ করেছিল ক্যাশ ফ্লো। আমরা যখন ইনডিরেক্ট মেথড করেছিলাম ওখানে তো আমার নেট ইনক্রিজ ছিল প্লাস 3,000, রাইট? এই যে ক্যাশ প্রোভাইডেড প্লাস 3,000 ছিল আমার পজিটিভ অপারেটিং ইনকাম। সেম অ্যাজ আপনার ইনডিরেক্ট মেথড আপনি যখন যাবেন, আপনাদের নেট ক্যাশ ফ্লো 3,000ই থাকবে। সো মিসড ইট, আই গেস। নেট ক্যাশ ফ্লো আপনার 3,000 থাকবে ফ্রম অপারেটিং এক্সপেন্স। নাও হোয়াট আর দ্য অ্যাডজাস্টমেন্ট? এখন এখানে আমাদের আনফর্চুনেটলি এই অ্যাডজাস্টমেন্টগুলো ছিল না। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা তো আপনার নন ক্যাশ এক্সপেন্স, রাইট? যখন ডেপ্রিসিয়েশন থাকে আপনি ইউ অ্যাডেড, যেহেতু আমি নেট ইনকাম থেকে এটা মাইনাস করেছিলাম, এবার অ্যাড করে দেবেন ডেপ্রিসিয়েশন। এক্সপেন্সগুলো অলওয়েজ অ্যাড করে দেবেন ডেপ্রিসিয়েশনের সাথে, যেই নন ক্যাশ এক্সপেন্সগুলো থাকে, ঠিক আছে? এবং গেইন এবং লস, গেইন হলে মাইনাস করবেন, লস হলে প্লাস করবেন। না, এখন আমরা যদি ইনভেস্টিং, আমরা এতক্ষণ অপারেটিং দেখলাম, এটা কিন্তু সব অপারেটিং অ্যাক্টিভিটিস ছিল, এগুলো সব। It was all operating activities. Now আমি যখন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাব, আমি যখন ফাইন্যান্সিংয়ে যাব, ফাইন্যান্সিং আমি ফার্স্ট কি দেখব যে হোয়াট ওয়াজ দ্য কমন স্টক। ওকে, না এখানে আনফর্চুনেটলি আমরা কোনো ওরা কোনো অ্যাসেট কিনে নিই, দ্যাটস ওয়াই কোনো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ছিল না। সো আমরা ডিরেক্ট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যখন চলে যাব, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কী ছিল আপনার? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি আপনার 60,000 টাকার শেয়ার কিনেছিল, মনে আছে যে 60,000 টাকার একটা শেয়ার ওরা ইস্যু করেছিল ফার্স্টে। সো দ্যাট ওয়াজ দ্য পারচেজ অফ ইয়ার কমন স্টক, এবং দে পেইড এ ডিভিডেন্ড অফ $14,000। আমরা যখন এখানে দেখব যে আমরা ফার্স্টে এটা বের করে ফেললাম অলরেডি, যে আপনার 3,000 টাকা এক্সট্রা ছিল, 34,003 আপনার যে ক্যাশ ইনফ্লো এখন 3,000 টাকায় আছে। নাও এখন আপনি দেখবেন যে যখন আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হবে, আপনার কী বলে এটা কতটুকু ইস্যু হয়েছিল, যে আপনার কতটুকু ইস্যু হয়েছিল আপনার কমন স্টক 60,000 টাকায়, রাইট? $6,000 আপনার কমন স্টক ইস্যু হয়েছিল, এবং ইউ পেইড এ ডিভিডেন্ড অফ $14,000। সো আপনার এখান থেকে এটা সাবট্র্যাক্ট করা হবে, তখন দেখো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি আপনার 46,000 টাকা একটা টাকা আছে। সো ওয়েন ইউ অ্যাড ইট, there will be
আর চেঞ্জ, রাইট? আপনার নেট ক্যাশ, নেট ইনক্রিজ ইন ক্যাশ কীভাবে ইনক্রিজ করলো? আপনার 49,000 টাকা ইনক্রিজ করলো। যেহেতু আগের বছর কিছু ছিল না, আমরা এখানে এর জন্য 0 দিয়েছি, অ্যান্ড দ্য ব্যালেন্স কামস টু 49,000, অ্যান্ড দিস ব্যালেন্স উইল ডেফিনেটলি ম্যাচ দ্যাট ব্যালেন্স 49,000 অফ ক্যাশ। ওকে, ওকে, আজকে এতটুকুই থাকবে। আমি চাই এতটুকু ম্যাথ পর্যন্ত আপনারা আগে বুঝেন। আমি বাসায় গিয়ে there is another maths in the next slide. There are a couple of maths in this next slide. I want you to practice this at home, and inshallah next class-এ, যেটা next এই স্যাটারডেতে হবে, আমরা ইনশাল্লাহ ক্লাসে এটা সলভ করবো এবং দেখবো যে কে কতটুকু বুঝেছেন বা না বুঝেন। আমি এটা আরেকবার এক্সপ্লেন করে দেবো, বাট আপনারা যদি বাসায় এটা প্র্যাকটিস করে থাকেন, ইটস দ্য সেম ওয়ে আমি যে ম্যাথসটা দেখালাম, আপনারা যদি বাসায় এটা প্র্যাকটিস করে থাকেন, দেন উই ক্যান মুভ কুইকলি to the other topics of the course. Okay, thank you for today.